পয়লা বৈশাখ কি শুধু বাঙালির উৎসব, নাকি এর শেকড় ছড়িয়ে আছে পুরো ভারতীয় উপমহাদেশ আর দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে? সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে আলোচনা করব পয়লা বৈশাখ বা বাঙালি ক্যালেন্ডারের ইতিহাস নিয়ে এবং কোথায় কিভাবে পালন করা হয়। তাহলে দেরি না করে শুরু করি। পয়লা বৈশাখ আমরা ছোটবেলা থেকেই শুনেছি এটি বাঙালির প্রাণের উৎসব এবং একটি আনন্দের দিন, কিন্তু এর গভীরে গেলে দেখা যায় এই উৎসবের ইতিহাস, বিস্তার এবং গুরুত্ব অনেক বড়, অনেক বিস্তৃত। ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখলে পয়লা বৈশাখ শুধু একটি আঞ্চলিক উৎসব নয়, বরং এটি একটি সভ্যতার সংযুক্ত সময়চক্রের অংশ। প্রথমেই আসা যাক ক্যালেন্ডারের প্রসঙ্গে। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 57 বছর আগে ভারতবর্ষের সম্রাট বিক্রমাদিত্য প্রবর্তন করেন বিক্রম সম্বত বা পঞ্জিকা। এই পঞ্জিকাটি মূলত সৌরশক্তি ভিত্তিক ও ভারতীয় জ্যোতির্বিদ্যার উপর প্রতিষ্ঠিত। আজও নেপালে এই পঞ্জিকা অনুসরণ করা হয় এবং আন্তর্জাতিকভাবে এটি হিন্দু ক্যালেন্ডার হিসাবেও পরিচিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের বাংলা পঞ্জিকা কোনো একেবারে নতুন সৃষ্টি নয়, বরং এটি সেই প্রাচীন বিক্রম সম্বত পঞ্জিকারই একটি রূপান্তর। যখন বাংলা ভাষা লিখিত রূপ গড়ে ওঠে, তখন এই পঞ্জিকাকে বাংলায় রূপ দেওয়া হয়। তাই মাসের নামগুলি হয় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। সবই মূলত সেই প্রাচীন ভারতীয় পঞ্জিকার ধারাবাহিকতা। ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে পয়লা বৈশাখ কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক উৎসব নয়, বরং এটি একটি সমন্বিত ভারতীয় ঐতিহ্যের অংশ। এবার আসা যাক বিস্তারের প্রসঙ্গে। শুধু ভারত বা বাংলা নয়, দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়ার বহু দেশে, যেমন মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, শ্রীলঙ্কা, ভুটান প্রভৃতি দেশে এপ্রিলের মাঝামাঝি সময়ে নববর্ষ উদযাপন করা হয়। নাম আলাদা আলাদা, কোথাও সংক্রান, কোথাও পিমাই, কিন্তু মূল ভিত্তি একই, সৌরবর্ষের সূচনা। অর্থাৎ পয়লা বৈশাখ আসলে একটি আঞ্চলিক উৎসবের বাইরে গিয়ে একটি সভ্যতাগত সময় চিহ্ন, যা ভারতীয় উপমহাদেশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত। এবার আসা যাক মুঘল আমলে কি কি পরিবর্তন হয়েছিল। অনেকেই বলেন যে বাঙালি ক্যালেন্ডার নাকি মুঘল সম্রাট আকবর চালু করেছিলেন। তাদের জন্য আমি শুধরে দেই, বাঙালি ক্যালেন্ডারকে তার হিসাব রাখার সুবিধার্থে তিনি সেটাকে গ্রহণ করেছিলেন। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর প্রথম দিকে প্রশাসন চালানোর জন্য ইসলামী চান্দ্র পঞ্জিকা হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা হতো, কিন্তু এই পঞ্জিকার একটি বড় সমস্যা ছিল, এটি চাঁদের উপর নির্ভরশীল। ফলে বছরে 354 বা 55 দিন হয়, অর্থাৎ সৌর বছর থেকে প্রায় 10 থেকে 11 দিন কম হয়। এর ফলে কি কি সমস্যা হচ্ছিল? কৃষকদের জন্য ভয়াবহ সমস্যা তৈরি হয়েছিল, কারণ ফসল তো ঋতুর উপর নির্ভর করে, কিন্তু কর বা খাজনা দিতে হচ্ছিল এমন সময়ে যখন তারা তাদের ফসল তুলতেই পারেনি। ফলে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছিল। এই সমস্যার সমাধান করেন তৃতীয় মুঘল সম্রাট আকবর। তিনি একজন দূরদর্শী শাসক ছিলেন। তিনি বুঝতে পারেন প্রশাসন চালাতে গেলে মানুষের বাস্তব জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই তিনি ইরান থেকে আগত জ্যোতির্বিজ্ঞানী আমির ফতুল্লাহ সিরাজিকে দায়িত্ব দেন হিজরি চান্দ্র পঞ্জিকাকে সৌর পঞ্জিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে। এইভাবে শুরু হয় বাংলা পঞ্জিকার নবযাত্রা, একটি কৃষিভিত্তিক, বাস্তবমুখী এবং ভারতীয় ঐতিহ্য সমৃদ্ধ ক্যালেন্ডার হিসাবে তৈরি হয় বাংলা ক্যালেন্ডার। ভারতের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কারণ এটি দেখায় ভারতের শাসকরা কেবল ধর্মীয় ভিত্তিতে নয়,
বরং অর্থনীতি ও কৃষির বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন। এবার আসা যাক সংস্কৃতি ও সমাজের প্রভাব। বাংলা নববর্ষ শুধু একটি তারিখ নয়, এটি একটি সামাজিক পুনর্জন্মের দিন। বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে মানুষ পুরনো হিসাব মিটিয়ে ফেলে, নতুন বছরের জন্য প্রস্তুতি নেয়। ব্যবসায়ীরা হাল খাতা খোলেন, পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করেন। গ্রামে মেলা বসে, নাগরদোলা উঠে, পুতুল নাচ হয়, চড়ক মেলা বসে, যাত্রাপালা, সব মিলিয়ে এটি একটি লোক সংস্কৃতির উৎসব। ভারতের অন্যান্য অঞ্চলেও একই ধরনের প্রথা দেখা যায়। পাঞ্জাবে বৈশাখী, কেরালায় বিহু, তামিলনাড়ুতে পুতানুড্ডু, সবই একই সময়ে নববর্ষ। যদিও সংস্কৃতির রং কিছুটা পৃথক, কিন্তু অনুভব এক, উপলব্ধি এক। এটি প্রমাণ করে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ভিন্ন হলেও সময়চক্র এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এক এবং অভিন্ন। এবার আধুনিক সময়ের দিকে যদি তাকানো যায়, তাহলে বাংলার নববর্ষ আর শুধু গ্রামীণ উৎসব নয়, এটি শহরের সংস্কৃতির অংশ। বিশেষ করে 1966 সালে ঢাকার রমনায় যে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু হয়, তা আজ একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। কিন্তু ভারতীয় দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উৎসবটি ধর্ম নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই উৎসব পালন করে, কারণ এটি কোনো ধর্মীয় উৎসব নয়, এটি একটি সময়ের উৎসব, প্রকৃতির উৎসব, জীবনের উৎসব। আজকের পৃথিবীতে যেখানে বিভাজন বাড়ছে, যেখানে পয়লা বৈশাখ আমাদের শেখায় সংস্কৃতি মানুষকে যুক্ত করে, বিভক্ত করে না। শেষে একটা কথা বলতেই হয়, পৃথিবীতে খুব কম দেশই এমন রয়েছে যার নিজস্ব ক্যালেন্ডার আছে। সেই দিক থেকে ভারতীয় উপমহাদেশের মানুষ হিসাবে আমরা ভাগ্যবান। আমাদের আছে একটি নিজস্ব সময়চক্র, একটি নিজস্ব নববর্ষ, একটি নিজস্ব ঐতিহ্য। তাই পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের পরিচয়, আমাদের সভ্যতার ধারাবাহিকতা। তাই সাম্প্রদায়িকতাবাদ নয়, পয়লা বৈশাখকে গ্রহণ করতে হবে ভারতীয় হিসাবে। ভারতীয় সমাজে নববর্ষ এবং পয়লা বৈশাখের গুরুত্ব ঐতিহাসিকভাবে স্বীকৃত। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ছোটদের ভালোবাসা, আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবেন। নতুন বছর যাতে সবার ভালো কাটে, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, সাম্প্রদায়িকতাবাদ আমাদের ধারে কাছে না আসতে পারে। যে বিভেদমুখী সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে, তার দাঁত যাতে ঐক্য হিসাবে ভারতীয় ঐক্য ভেঙে দিতে পারে, সেই কামনা থাকবে নতুন বছরের। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চাপতে ভুলবেন না। আর ত্রিপুরার ইতিহাস জানতে অবশ্যই হিস্ট্রি আইকিউকে সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার।